সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমরা এমন এক নতুন জিওপলিটিক্যাল বাস্তবতার মুখে দাঁড়িয়ে আছি, যেখানে বিশ্ব আর একক কোনো পরাশক্তির নিয়ন্ত্রণে নেই, বরং ক্রমশ আমেরিকা ও চীনের কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে নতুন একটি বৈশ্বিক শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে বলে অনেকেই মনে করছেন। ইট ইজ এ মাল্টিপোলার ওয়ার্ল্ড, কেউ মানুক আর না মানুক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বহুল আলোচিত বেইজিং সফর শেষ করলেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও অনুত্তরিত রয়ে গেছে। চীনের সঙ্গে নতুন করে সম্পর্ক জোরদার করে আমেরিকা আসলে কি অর্জন করেছে, নাকি আসলেই সম্পর্ক জোরদার হয়েছে কিনা সেটি নিয়েও প্রশ্ন আছে। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই সম্পর্কের বিনিময়ে ওয়াশিংটন কি কি ছাড় দিতে বাধ্য হয়েছে। হরমুজ প্রণালীর পাশে থাকা ইরানের ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি এখনো কার্যকর। এতে ধারণা করা হচ্ছে ইরানের সামরিক সক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে দাবি করে আসছেন, বাস্তবে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী রয়ে গেছে। ইরানকে ঘিরে চলমান উত্তেজনা থেকে শুরু করে তাইওয়ান ইস্যুর ক্রমবর্ধমান অনিশ্চয়তা, সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেইজিং এখন অনেক বেশি আত্মবিশ্বাসী বলেই অনেকেই মনে করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি G5 ওয়ার্ল্ডের পরিবর্তে G2 ওয়ার্ল্ডের কথা বলেছেন। এ কথা বলে এমন এক বার্তা দিচ্ছেন যা অনেকের মতেই ইঙ্গিত মনে করে যে ওয়াশিংটন এখন চীনকেই তার একমাত্র প্রকৃত বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হিসাবে স্বীকার করছেন। অন্যদিকে চীন বারবার বলে আসছে, আসুন আমরা একসাথে বিশ্ব ব্যবস্থাকে স্থিতিশীল করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যিকারের সহযোগিতা নাকি বৈশ্বিক আধিপত্যের জন্য নীরব প্রতিযোগিতা? একই সময়ে মধ্যপ্রাচ্যে ও দ্রুত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। ইউএস ইন্টেলিজেন্স বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নেতৃত্বাধীন ইরান যুদ্ধ আঞ্চলিক সংঘাত এখন অপরিবর্তিত জোট রাজনৈতিক প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। কিন্তু প্রশ্ন উঠছে, কেন ইউএই এমন এক নীতিতে এগোচ্ছে যা অনেকের মতে উপসাগরের দেশগুলোর স্বার্থের বিপরীতে ইসরায়েলকে সহযোগিতা করছে। ইরান, সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যকার আঞ্চলিক শক্তি ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে। এই উত্তেজনার মধ্যে দিয়ে ইরান কি আরও শক্তিশালী হয়ে উঠছে? বিচ্ছিন্ন নয়, বরং উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ নতুনভাবে গড়ে তোলার সক্ষমতা নিয়ে ইরান নতুন আঞ্চলিক পরাশক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে। আর এদিকে নিউ ইয়র্কে এক ভিন্ন ধর্মী রাজনৈতিক গল্প এখন ন্যাশনাল অ্যাট্রাকশন, জাতীয় মনোযোগের আকর্ষণ করছে। উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব মামদানি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছেন। নিউ ইয়র্কের আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় তার অবস্থান এবং বিভিন্ন কমিউনিটির শ্রমজীবী মানুষের সঙ্গে সংযোগ তৈরির দক্ষতা তাকে সাধারণ মানুষের কাছে বেশ গ্রহণযোগ্য করে তুলেছে। মেয়র জোহরান মামদানি ঘোষণা দিয়েছেন যে তার নেতৃত্বে নিউ ইয়র্ক সিটি গুরুত্বপূর্ণ সিটি সার্ভিসে কোনো রকম কাটছাট না করেই $12 বিলিয়ন বাজেট ঘাটতি দূর করতে সক্ষম হয়েছেন। এই লক্ষ্য অর্জনে মেয়র মামদানি অলবেনিতে ডেমোক্রেটদের সাথে কাজ করেছেন এবং কাজ করে রাজস্ব ও আর্থিক সহায়তা বৃদ্ধি করেছেন। একই সঙ্গে সিটি সরকারের অপচয় এবং অদক্ষতা কমিয়ে প্রায় $1.77 বিলিয়ন সাশ্রয় করেছেন। কি কারণে তার জনপ্রিয়তা এত দ্রুত বাড়ছে, আর এই উত্থান কি আমেরিকার নগরভিত্তিক রাজনীতিতে বৃহত্তর কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিনা, সেটি নিয়ে আলোচনা থাকবে আজকের অনুষ্ঠানে। আমরা আলোচনা করব পরিবর্তিত বৈশ্বিক শক্তির ভারসাম্য, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং আমেরিকা সহ বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া রাজনৈতিক পরিবর্তন। আমার সাথে এই আলোচনায় যোগ দিচ্ছেন লেখক, সাংবাদিক, গবেষক হাসান ফেরদৌস। আমার সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন মহসিন পাটোয়ারি, যিনি প্রফেসর মহসিন পাটোয়ারি, ফর্মার ডিন অফ সায়েন্স, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। স্বাগত জানাচ্ছি আপনাকেও। হাসান ফেরদৌস, চলে যাবো আপনার কাছে। শুরু করবো আপনার কাছ থেকে। প্রথমে সম্প্রতি সমাপ্ত হলো বহুল আলোচিত এবং অনেকের কাছে একটি দেখার মতো ব্যাপার, সেটি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফর। সেটি শেষ হলো, এখন উনি ফিরে আসছেন। এই যে চীন সফরে গেলেন, আমি আপনার কাছে মানে কি টেকঅ্যাওয়ে সেটি একটু পরে শুনবো, কিন্তু এই যে আমেরিকা চীনের যে সম্পর্ক, ট্রাম্পের ভিজিট টু বেইজিং, আমরা কি পেলাম এবং কি পেলাম না, সেটি নিয়ে আলোচনাটা শুরু করব। ধন্যবাদ হাবিব ভাই। পাটোয়ারি ভাই, আসসালামু আলাইকুম। হাবিব ভাই, একটা আমি কারেকশন করি আপনাকে। আপনি বলেছেন এটি একটি মাল্টিপোলার ওয়ার্ল্ড। ইয়েস। না,
না, এখনো নয়। আমি শেষ করি, এটা একটা বাইপোলার ওয়ার্ল্ড। Yeah, আপনি I যে agree. পরে I agree. আপনি যে পরে বললেন যে G2, দ্যাটস হোয়াট ইট ইজ। বাইপোলার মানে এই দুজন। পৃথিবীতে এখন দুটো প্রধান শক্তি। 10 দিন আগেও বা 5 বছর আগেও আমরা কখনো বলিনি চীন এবং আমেরিকা সমান ক্ষমতা সম্পন্ন। Agree. ইউনিপোলার ওয়ার্ল্ড ছিল, আমেরিকা ছিল 1 নম্বরে। কিন্তু আজকে 2026 সালে এসে আমরা কি বলছি? G2। কে বলছেন? আমাদের প্রেসিডেন্ট। এবং এই কথাটাই সবচেয়ে গুরুত্ব পেয়েছে কিন্তু চায়নাতে। চায়নার যদি মিডিয়া কভারেজ দেখেন আপনি, তারা বারবার ফোকাস করছে একটা জিনিসটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করে নিচ্ছে যে আমরা এবং আমেরিকা এক পার। তার মানে কি দাঁড়ালো? আমরা কনসিড করলাম, আমরা মেনে নিলাম চীনের কর্তৃত্ব। 6 বছর আগে, হয়তো মনে থাকতে পারে আপনার, 6 বছর আগে সিআইএ এবং M16 মিলে একটা রিপোর্ট করেছিল আমেরিকার সবচেয়ে বড় থ্রেট কে? রাশিয়া নয়, ইউরোপিয়ান ইউনিয়ন নয়, আন্তর্জাতিক প্রযুক্তি নয়, চীন। চীনের সামরিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত উল্লম্ফন বলা হয়েছিল 1 নম্বর থ্রেট। এবং আমেরিকান ফরেন পলিসির কেন্দ্রেই ছিল এই থ্রেটটাকে Contain করা। কন্টেইন করা। কেমন? এখন কি ঘটলো? আমরা যে হাত দিলাম সেই চীনের ঘাড়ে, হুম। বন্ধু করে ডাকলাম আমরা। দিস ইজ ওয়ান্ডারফুল, দিস গ্রেট। বিশ্ব একটা ভয়াবহ সংকট থেকে বেঁচে গেল। যদি সত্যি সত্যি আমাদের দুই দেশের মধ্যে ঝগড়া লাগে, যুদ্ধ লাগে, লোকালি, রিজিনালি বা গ্লোবালি, ভয়াবহ ব্যাপার। কিন্তু এটা এই সত্যটা প্রতিষ্ঠিত করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর পৃথিবীতে একক পরাশক্তি নয়। আমি একটা ইন্টারেস্টিং কম্পারিজন করি আপনাদের সাথে, জাস্ট ব্যাপারটা বোঝার জন্য। 72 সালে যখন নিক্সন গেলেন চায়নাতে, 72 সালে মনে আছে নিশ্চয়ই, আমাদের যুদ্ধের পর পরে, 71 যুদ্ধের পর নিক্সন গেলেন চায়নাতে। সেই সময় চায়না একটা দরিদ্র দেশ। সেই সময় চায়নার মাথা পিছু আয় ছিল $117, $119, মাত্র মাথা পিছু $119। সেই চায়নার এখন মাথা পিছু আয় হচ্ছে $13,000। 119 থেকে $13,000। এই 50-60 বছরে এই অবিশ্বাস্য উন্নয়ন ঘটেছে চায়নায়। চায়না পৃথিবীর সেই দেশ যে পৃথিবীর সবচেয়ে বেশি দরিদ্র মানুষকে দারিদ্র মুক্ত করেছে। শুধু তাই না, প্রায় প্রতিটি ইন্ডিকেটরে, প্রায় প্রতিটি ইন্ডিকেটরে চায়না অনেক দ্রুত আমেরিকাকে পেরিয়ে যাচ্ছে। যেমন এডুকেশন, আমি এর আগে একবার বলেছিলাম যে বিশ্বের 10টি প্রধান বিশ্ববিদ্যালয়ের এবং সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউশন 7টি হয়েছে চায়নাতে। যেখানে আমরা আমাদের ইনভেস্টমেন্ট কমাচ্ছি শিক্ষাক্ষেত্রে, চায়না সেখানে বাড়াচ্ছে। আমাদের শিক্ষকরা, আমাদের বিজ্ঞানীরা, আমাদের প্রতিষ্ঠিত রিসার্চাররা আমেরিকা ছেড়ে কোথায় যাচ্ছেন? হয় ইউরোপে, নয় চায়নায়। আরেকটা এক্সাম্পল দিই আমি। আমরা এই 2 বছর আগে বলছিলাম কি এআই, বলছিলাম না আমেরিকা অসম্ভব একটা অর্জন করে ফেলেছে চ্যাট জিপিআই ইত্যাদি ইত্যাদি দিয়ে। হুম। আর এখন আমরা কি জানছি? আমি যে অর্থ ব্যয় করে আমরা এখানে এআই বানিয়েছি, তার থেকে 10 গুণ কমে, 10 টাইমস কমে Yeah. চায়না সে একই এআই তৈরি করেছে। এবং কোন অংশে তা কোন অংশে দুর্বল নয়। আমরা মানছি চায়না পিছিয়ে আছে এখনো, আমরা প্রযুক্তিগত ভাবে চায়না থেকে এগিয়ে আছি আমরা, কিন্তু চায়না খুব দ্রুত আমাদেরকে ছুঁয়ে ফেলছে। আপনি একটা কথা ভালো বলেছেন। চায়না কি বলছে প্রেসিডেন্ট ট্রাম্পকে? প্রথম দিনের স্টেট ডিনারে টোস্ট করছেন আমাদের চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি কি বলছেন? যে আসুন আমরা মিলে, আপনি যেটা কোট করলেন, এই অস্থির পৃথিবীকে সুস্থির হতে সাহায্য করি। কাকে তিনি বলছেন? প্রেসিডেন্ট ট্রাম্প, Yeah. যিনি অলমোস্ট সিঙ্গল হ্যান্ডেডলি পৃথিবীকে আনস্টেবল করে ফেলেছেন। অলমোস্ট ডিরেক্টলি তিনি বলছেন, আমি কোট করতে পারি। উনি বলছেন যে can we join hands to address global challenges and inject greater stability into the world? পৃথিবী অস্থির হয়ে পড়েছে, কার জন্যে? তুমি মিস্টার প্রেসিডেন্ট, তোমার নাম না বলে তিনি বলছেন, তিনি আসুন আমরা এটাকে স্টেবল করি। এবং ডোনাল্ড ট্রাম্প সাহেব এতটাই মুগ্ধ হয়েছেন শি জিনপিং এর ব্যবহারে, বারবার তাকে ফ্রেন্ড বলে উল্লেখ করছেন। প্রায় প্রতিটি প্রশ্নেই তিনি উচ্ছ্বসিত প্রশ্ন করছেন
শি জিনপিংয়ের কেন? ভেরি ইন্টারেস্টিং, এটা উত্তর দেওয়া দরকার, দিয়ে শেষ করছি আমি। প্রেসিডেন্ট ট্রাম্পের চোখে শি জিনপিং একজন অথরিটারিয়ান ব্যক্তিত্ব, তিনি যা বলেন তাই তিনি করতে পারেন, এবং ট্রাম্প উড লাইক টু বি লাইক হিম। ট্রাম্প চাইছেন, আমাদের তো অনেক চেকস অ্যান্ড ব্যালেন্স আছে, আমাদের কংগ্রেস আছে, আমাদের কোর্ট আছে, আমাদের মিডিয়া আছে, চিনির তো কোনো কিছুই নাই, সে যা বলবেন তাই হয়ে যাবে, প্রায় ঈশ্বরের মতো তিনি একজন ব্যক্তিত্ব সেখানে, এবং ট্রাম্প উড ভেরি মাচ লাইক টু বি জাস্ট লাইক শি। Yeah, থ্যাংক ইউ। there are some similarities that he would like to be like him, Xi Jinping, except Xi Jinping doesn't have 4 wives. So that's I'm sorry, and he's not orange. So those are the two given thing. But he wants to be a dictator. এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ আপনি রিসেন্টলি হয়তো দেখেছেন যে ভার্জিনিয়ার জনগণ ভোট দিয়েছে ম্যাপের ব্যাপারে, যে তারা রিডিস্ট্রিক্টিং ম্যাপটা জনগণ অ্যাপ্রুভ করেছে গণভোটে, সেটি প্রত্যাখ্যাত হয়েছে ভার্জিনিয়া কোর্টে, এবং সুপ্রিম কোর্টও সেটিকে আজ রেখেছে। সো Trump and the Republican becoming a dictator. There is no question. That's they want to be. Project 2025, আমার মনে হয় 70% তারা করে ফেলেছেন। এনিওয়ে, আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে যাচ্ছি মহসিন পাটোয়ারি আপনার কাছে। অনেকগুলো অমীমাংসিত ব্যাপার আছে যেগুলো এখনো অমীমাংসিতই রয়ে গেল প্রেসিডেন্ট ট্রাম্পের এই ভিজিটের পরেও। ফর এক্সাম্পল, কিছু রেড লাইন ছিল চায়নার, তাইওয়ান নিয়ে কোনো কিছু বলা যাবে না, ডেমোক্রেসি নিয়ে কিছু বলা যাবে না, উইঘুরের প্রসঙ্গে কিছু বলা যাবে না, হ্যাঁ, এই সমস্ত ব্যাপার। কিন্তু এই যে তার ভিজিটটা হলো, এটা শেষ পর্যন্ত কি এই প্রেসিডেন্ট ট্রাম্পের বেজিং সফর যে হলো, আমেরিকা চীন নতুন কি সম্পর্ক একটা অধ্যায় প্রকাশ করতে পারলো, নাকি কেবল কূটনৈতিক সৌজন্য বিনিময়ই হলো? দেয়ার আর মেনি আনরিজলভ ইস্যুস, যেরকম তাইওয়ান নিয়ে কোনো কথা হয়নি, এটি একটি ব্যাপার। ইরান হরমুজ প্রণালী নিয়েও কোনো কথা হয়নি, রেয়ার আর্থ এক্সপোর্ট নিয়ে কোনো সমাধান হয়নি। আমি শুনবো আপনার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর দোজ খুব সুন্দর অ্যানালাইসিসের জন্য। একটা জিনিস যে আমি এখান থেকে শুরু করি, যে তাই চায়না সেই 80s আমি যখন গ্রাজুয়েট স্কুলে, আমি ডক্টরাল স্টুডেন্ট কানাডাতে, তখন আমরা হার্ডলি উড সি এনি সায়েন্টিফিক paper, research paper, good quality in big journals from China. Believe me, now they are leading, as Hassan Bhai said. So China has made tremendous progress over the years. Whatever the system is, তারা অনেক প্রোগ্রেস করেছে। যে জিনিসগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের এই ভিজিটটা মোস্টলি ট্রেডের উপরে, চায়নার সাথে একটা ট্রেড ডিসপিউট দীর্ঘদিন ভাবে চলছিল, এবং China would like to be one of the top powerful country, because China has everything in them. They have the population, massive 1.2 to 1.5 billion people. They have the land, they have the technology, they have the money, they have the trades all around the world. Alternate trade. সুতরাং আমেরিকার সাথে ট্রেড বন্ধ হয়ে গেলে তাদের অল্টারনেট পার্টনার তারা জোগাড় করে ফেলছে। সুতরাং দে আর ইন ভেরি গুড শেপ। সেইভাবে আপনি যত রিচ হন, যত মনে আপনার তত শান্তি থাকে। দেখেন না, শি জিনপিং খুব ঠান্ডা মাথায় কথা বলতেছে, একটু একটু স্মাইল করে, কারণ হি ইজ ফুল। কলসি যখন ভর্তি থাকে তখন শব্দ কম করে, এবং চায়নার অবস্থা তাই। যে জিনিসগুলো হয় নাই, যেটা বললেন এক্সপোর্ট কন্ট্রোলের ব্যাপারটা কোনো ডিসকাস হয় নাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যেটা আলাপ হয়েছিল সেটা হয় নাই, রেয়ার আর্থের কথা তো আপনি বললেনই, এবং মিলিটারি ইনফ্লুয়েন্স যে বারবার বলে আসছে টু এশিয়াতে, অ্যাক্রস দি এশিয়া চাইনিজ মিলিটারি ইনফ্লুয়েন্স, এসব কোনো কথা হয়নি। সুতরাং এই যে যেটা হয়েছে তাইওয়ান নিয়ে, উনি বললো না যে আমরা তাইওয়ানের কাছে যে প্যাকেজ $14.5 বিলিয়ন অস্ত্র বিক্রি যে প্যাকেজ ছিল, সেটা প্রেসিডেন্ট ট্রাম্প এখনো সই করে নাই, এবং তিনি একটা কমেন্ট করেছেন যে আই ডোন্ট সি এনি রিজন দ্য পিপল উইল গো 9,500 মাইলস অ্যাওয়ে ফর ফাইটিং। হ্যাঁ, at the same time বলছে না যে তাইওয়ানের উপরে চাইনিজ সভরেনিটি, ওটা বলছে না, তবে ওয়ান চায়না পলিসিতে বিলিভ করে, পাশ কাটিয়ে গেছে। এই যে তার সাথে আবার বলছে যে চায়না ইরানকে অস্ত্র দিবে না। এগুলো যখন ডিপ্লোমেসিতে হয়, দুই নেতা হয়, তখন ব্যালেন্স করে, আপনি আমাকে কি ছাড় দিবেন, আমি আপনাকে কি ছাড় দিব।
এইসব ব্যাপারে ইরানের ব্যাপারে তো ইরান এবং তাইওয়ানের ব্যাপারে এক্সটেন্সিভ ডিসকাশন হয়েছে তাদের, যেটা তারা ওপেন বলছে না, রাইট? এবং ইভেনচুয়ালি যে চায়না বলছে ওকে হরমুজ প্রণালী আমরা খোলা চাই, সেটা তাদের নিজেদের স্বার্থে, তাদেরকে নিউক্লিয়ার ওয়েপন থাকবে না সেটা আমরা চাই, এগুলো জেনারেল স্টেটমেন্ট ছাড়া আর আমরা তাদেরকে অস্ত্র দিব না এই ছাড়া তেমন একটা বিশেষ কিছু হয়েছে বলে আমার মনে হয় না। আর যেটা আপনার ইয়ের ব্যাপারে বলছে যে চায়না যে স্ট্রংলি যেটা বলেছে শি জিনপিং, যে তাইওয়ানের ব্যাপারটা কুড বি এ ভেরি হট সাবজেক্ট, ইট কুড ডেভেলপ কনফ্লিক্ট বিটুইন দিস টু বিগ পাওয়ার, সেটা কিন্তু তারা বলে দিছে আগেই। হ্যাঁ, সুতরাং এটা চায়না কোনোভাবে এটাতে ইল করবে না পার্টিকুলারলি। আর আমেরিকা কিছু পেয়েছে যেটা বললেন, যেটা এডিশনাল এগ্রিকালচারাল প্রোডাক্টস আমাদের এখানে আসবে, তা ওরা সয়াবিন কিনবে, ওরা বোয়িং কিনবে, ওরা অয়েল কিনবে। ওরা চাচ্ছিল যে ইরান থেকে অয়েলটা না কিনে বেশি অয়েল আমেরিকা থেকে কিনা, কিন্তু আমেরিকান অয়েলের দাম বেশি, এতে করে ইরানের ওই জিনিসটাকে ইরানকে একটু আন্ডারমাইন করা, সেই জিনিসগুলা কিছু কিছু কিনবে বলছে। কিন্তু যত কথাই আলোচনা হয়েছে না, কোনো এগ্রিমেন্ট সই হয় নাই, দ্যার ইজ নান, অনলি দুই নেতা আলাপ করছে, হয়েছে কিছু জিনিস আমরা এই করব, কিছু জিনিস সেই করব, এই হরমুজ প্রণালী রিওপেন করব, কিন্তু কিভাবে করবে। তবে উনি বলছে আমরা চাইনিজ সাহায্য চাইনি এই যুদ্ধটা শেষ করার জন্য, কারণ উই ডোন্ট ওয়ান্ট ফেভার ফ্রম দেম টু ওপেন হরমুজ প্রণালী। প্রেসিডেন্ট ট্রাম্প তো কথা বলে, এর মধ্যে আবার থ্রেটও দিচ্ছে এটা না হলে আমরা দেখবো এসে। সো ওভারঅল আমি মনে করি এটা দুই কান্ট্রি কিন্তু ক্লেম করেছে যে ইট ইজ ওয়ান্ডারফুল মিটিং, we achieved a lot, we cooled down some temperature here and there, and reciprocal tariff reduction এর কথা তারা বলেছে। এতে করে আমি মনে করি এটা একটা সুস্থ, এবং শি জিনপিং কে ইনভাইট করা হয়েছে ইউএসএ আসার জন্য, সেপ্টেম্বরে তিনি আসবেন। আমি মনে করি এটা একটা সুস্থ একটা পরিস্থিতি। প্রেসিডেন্ট ট্রাম্পও যেই ভাই বললেন যে 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 টোস্টের মধ্যে বলছে যে আসুন আমরা দুইজনে মিলে পৃথিবীকে শান্ত করি, তার মানে আপনি বুঝতেই পাচ্ছেন আর কি, প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাকচুয়ালি নিড সাম কাইন্ড অফ সাপোর্ট ইন্টারন্যাশনাল। ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও সাপোর্ট পাচ্ছে না, কোথাও আর পাচ্ছে না। সুতরাং শি জিনপিং এর সাথে আলোচনা করে মোটামুটি একটু ব্যালেন্স আনার চেষ্টা করেছে। এটা দুই দেশের জন্যই ভালো, পৃথিবীর জন্য ভালো আমি মনে করি। কারণ দি কনফ্লিক্ট বিটুইন চায়না অ্যান্ড ইউএস, আইদার হরমুজ নিয়া অথবা তাইওয়ান নিয়া, it will bring disaster for the world. I think good sense prevail in both persons. Now we'll see how much it deliver. But still, the Iran-America war is the forefront. It is the burning issue. We'll not talk about the who gained, who lost, unless it is a topic comes in. Yeah, the topic will come in. আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন, যেটা বিশ্বের জন্য ভালো। এমন কোনো কাজ তো আমি দেখছি না ট্রাম্প করছে যেটা বিশ্বের জন্য ভালো, আনলেস ইট ইজ গুড ফর হিম। উনি এমন কোনো কাজ করছেন না যেটা আমেরিকার জন্য ভালো, আনলেস ইটস গুড ফর হিম। এমন উনি কোনো কাজ করছেন না যেটা, যে ডেমোক্রেসি, আমেরিকান ডেমোক্রেসি, যেটা বিশ্বে সবাই দেখেন যে ও উই নিড টু বি লাইক দিস, সেই ডেমোক্রেসির সমুন্নত রাখার কোনো পদক্ষেপ তো আমরা দেখছি না। And not a single thing he does that is good for America, good for American people, good for American economy. এই সব কিছু হচ্ছে bull. All he does is lies, tells lies after lies after lies. That's what he does. Anyway, একটা রিপোর্ট বলেছে যে বোয়িং 200 বোয়িং যে কিনবে তার আগে কিনে উনি বোয়িং এর স্টক কিনছে। so what does that tell you? That's tell you means অ্যানাউন্স করলে বোয়িং এর স্টক মার্কেটের দাম বেড়ে যাবে, এর আগে কিনে নিছে। উনি তো সেম কাজ Conflict of করেছেন। interest. আপনি জানেন স্টক মার্কেটে একটা বড় কোম্পানি আছে, ডিফেন্স কোম্পানি কল প্যালেন্টিয়ার। এই প্যালেন্টিয়ারের ক্ষেত্রে উনি একই কাজ করেছেন, আগে ক্রয় করেছেন, পরের দিন বলেছেন এটা খুব ভালো কোম্পানি, হু করে দাম বেড়ে গেছে। ওকে, দিস গাই ইজ আ শ্যাম। এনিওয়ে, লেটস আই মিন দ্যাটস আই এম বিং নাইস। ওকে, হাসান ফেরদৌস, যাবো আপনার কাছে। ট্রাম্পের ভিজিটের আগে, চায়না ভিজিটের আগে, এবং তারপরে আমরা শুনেছি এবং আপনি নিজেও দেখেছেন যে চায়না ইনক্রিজিংলি ভিউজ ট্রাম্প, অ্যাকচুয়ালি লেট মি কারেক্ট ইট, ট্রাম্পস আমেরিকা, নট ট্রাম্প, ট্রাম্পের আমেরিকা একটি পতনশীল বা পতনের মুখে যাওয়া এম্পায়ার। এটি আসলে কোন বার্তা দিচ্ছে
এটি একটি মানে এম্পায়ার দ্যাট ইজ ফলিং এম্পায়ার, ডিক্লাইনিং এম্পায়ার রাদার, রাইট? আমরা আরেকটা ব্যাপার দেখলাম যে এই এই যে ভিজিটের একটি অন্যতম কাজ ছিল বা অন্যতম ব্যাপার ছিল যে অনেকে আশা করছিলেন যে হরমুজ প্রণালী নিয়ে কিছু কথা হবে, এটির কোনো একটা সমাধান আমরা দেখতে যাব বা পাবো। এবং আমরা শুনেছি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে থেকে যে চায়না উইল হেল্প অন দিস ইস্যু। তো এটিও আমি কিছু দেখিনি। এই এই যে কিছুক্ষণ আগে আপনি বলেন যে স্টেবল ওয়ার্ল্ড অর্ডার, রাইট? এইটি বিঘ্ন করার অন্যতম ব্যক্তি হচ্ছেন উনি নিজেই। গতকালকে আমি একটি সাক্ষাৎকার দেখেছি, আপনি দেখেছেন কিনা আমি জানি না, শন হ্যানিটি, ট্রাম্পের একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার ছিল শন হ্যানিটির সাথে। সেখানে তিনি বলেছেন যে হ্যাঁ, এই যুদ্ধ আসলে ইসরায়েলের জন্যই করা, এবং হি থ্রো ইন সাম আরব গালফ কান্ট্রিজ অ্যাজ থ্রো ইন নাম্বারস। আমি আপনার কাছে আপনার অ্যানালিসিসটা শুনবো এখানে। কেন হরমুজ প্রণালী নিয়ে কোনো কিছু হলো না? কেন উনি চীনের সাহায্য চাচ্ছেন এখানে? এবং কেনই বা চীন মনে করছে এটি একটি পতনশীল ট্রাম্পের আমেরিকা? আমি ভাই, আলোচনা হয়েছে, আলোচনা যে হয়নি তা না। প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব বিমানে যখন ফিরে আসছেন, সাংবাদিকদের প্রথম বলেছেন আলোচনা হয়নি, পরে বলেছেন আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেটাই তো সমস্যা। কিন্তু কি করেছি আমরা, সিদ্ধান্ত কি, হ্যাঁ, এই যাতে কোনো বক্তব্য আমরা বেইজিং থেকে পাইনি। ট্রাম্প সাহেব কি বলেছেন আমরা প্রবলেম ইগনোর করতে পারি, কারণ তিনি অনেক কিছু বানিয়ে বলতে পারেন, কিন্তু বেইজিং থেকে কোন কনফার্মেশন আমরা পাইনি। ফলে কনক্রিট কোন উত্তর, যেমন ধরা যায় এই যে বললাম ট্রেড, 19 জন তিনি সিইও নিয়ে গেলেন, কত বিশাল বাণিজ্য হবে ভেবেছি আমরা। উনি ফিরে এসে বলবেন না কত বড় ভিক্টরি, আমার বিলিয়নস অফ ডলার্স এর ইনভেস্টমেন্ট চায়না করবে। কোনো কিন্তু কমিটমেন্ট নেই। আলোচনা হয়তো হয়েছে কিন্তু কোন রকম ঘোষণা নেই। ফলে সবই বায়ু ব্যাপারটা। অন হরমুজ অঙ্কটা একটু জটিল এই কারণে যে হরমুজটা যেমন ইরানের জন্য একটা বড় রকমের শক্তি, যেটাকে ব্যবহার করে তার আঞ্চলিক আধিপত্য পোক্ত করছে, চীনও মনে করছে যে তার বন্ধুত্ব উইথ ইরান ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। সে এমন কিছু করবে না যে ইরানের বন্ধুত্বকে ক্ষতিগ্রস্ত করে। মাথা রাখতে হবে যে ট্রাম্প সাহেব যাবার আগেই কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঘুরে এসছেন বেইজিং থেকে। তারা কি কথা বলেছেন? আমি কোয়াইট ডেফিনেটলি তারা কথা বলেছেন কিভাবে বেইজিং আমাকে হেল্প করতে পারে, আমাকে উইক করতে পারে না। আমাকে হেল্প করা মানে দুটো জিনিস, একটা হচ্ছে সামরিকভাবে বা স্ট্র্যাটেজিক্যালি আমাকে হেল্প করা, আর 2 নম্বর আমাকে তেল কেনা। আমরা কি জানি যে ইরানের 90% তেল কিন্তু কেনে চায় না, 90% তেল কেনে, এবং কেনে কিভাবে জানেন তো? শ্যাডো ফ্লিট দিয়ে। সরাসরি ওপেন ওশানে কেনা যায় না, তো আমেরিকা বাধা দেবে, ফলে শ্যাডো ফ্লিট দিয়ে অন্য দেশের জাহাজ ফ্ল্যাগ উড়িয়ে মাঝপথে তারা তেল বদলায়। অনেকে বলছে মালয়েশিয়ার কাছাকাছি এলাকায় এই অয়েল চেঞ্জটা ঘটে, এবং এটা উভয়ের জন্য খুব লাভজনক। ইরান একটা পাকাপোক্ত ক্রেতা পেয়েছে, অন্যদিকে চীন সহজ মূল্যে একটা কনফার্ম সাপ্লাই রুট পেয়ে গেছে। ফলে এই নৌকাটা তারা রক করবে না, এক। 2 নম্বর, ইরান দেখছে যে মধ্যপ্রাচ্য, শুধুমাত্র গ্লোবালি আমার ইনফ্লুয়েন্স ক্রমশ বাড়ছে। লেটস ফোকাস অন দ্য মিডল ইস্ট, অন দ্য গালফ কান্ট্রিজ। 2 বছর আগে কি দেখেছি আমরা? ইরান এবং সৌদি আরব, যারা দীর্ঘদিন ধরে একে অপরের প্রতিদ্বন্দ্বী, এই চায়নার মাধ্যমে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। দে রিস্টাবলিশ দ্য ডিপ্লোম্যাটিক রিলেশনস, এক। 2 নম্বর, চায়নার পেছন থেকে শক্তি ব্যবহার করে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সামরিক চুক্তি হয়েছে। এমন না যে চায়নার এর মধ্যে ইনভলভ ছিল না, অপ্রকাশ্য একটা ভূমিকা চায়নারও ছিল। আমরা আরো কি দেখলাম, যে যখন সবচেয়ে সংকট চূড়ান্ত, যখন যুদ্ধ বেঁধে গেছে, চায়না কি করছে? চায়না ইন্টেলিজেন্স দিয়ে, হয়তো অস্ত্র দেয়নি, ইন্টেলিজেন্স দিয়ে সাহায্য করছে ইরানকে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বলেছেন বেইজিংকে, প্লিজ ইরানকে সামরিকভাবে হেল্প করবে না। ইরান, অন্যদিকে আমরা কি জানতে পারছি যে চীন ডুয়েল ইউজ প্রযুক্তি দিয়েছে, যে প্রযুক্তিটা সিভিলিয়ান পারপাসে ব্যবহার করা যায়, সামরিকভাবে ব্যবহার করা যায়। ফলে চীন ফর্মালি বলছে ভাই আমি তো এটা সিভিলিয়ান পারপাসে, সামরিক পারপাসে নয়, এই বলে সে পাশ কাটিয়ে যাচ্ছে। কিন্তু ক্লিয়ারলি ডোনাল্ড ট্রাম্প সাহেবের বক্তব্যকে চীন অগ্রাহ্য করেছে। আপনি বলেছেন ডিক্লাইনিং এম্পায়ার, এবং এই প্রথম মিটিং এ
বেজিং থেকে এক ইন্টারেস্টিং কথা বলেছে প্রেসিডেন্ট শি। তিনি থুসিডাইস ট্র্যাপ বলে একটা কথা ব্যবহার করেন। পেলোনেশিয়ান সেই 3000 বছর আগের যুদ্ধের কথা তিনি উল্লেখ করেন, যে যুদ্ধে স্পার্টা এবং এথেন্স যুদ্ধে লিপ্ত। এথেন্স অনেক পাওয়ারফুল দেশ, স্পার্টা অনেক পাওয়ারফুল দেশ, হ্যাঁ, এথেন্স ইকোনমিক্যালি rising দেশ। পাওয়ারফুল। রাইজিং দেশ। কেমন তিনি বলছেন, যখন কোনো রাইজিং দেশ কোনো পাওয়ারফুল দেশের সঙ্গে কম্পিটিশনে লিপ্ত হয়, যুদ্ধে তা লিপ্ত হয়ে যায়। ইনএভিটেবলি লিডস টু ওয়ার। টু ওয়ার, ইয়েস। ফলে এখানে তুমি আমেরিকা বাবা পাওয়ারফুল দেশ, আর আমি চায়না বাবা হচ্ছে গিয়ে রাইজিং দেশ। আসুন আমরা যুদ্ধ না করি আমরা। ইয়া, তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে প্রেসিডেন্ট শি বলে দিচ্ছেন যে তুমি নাও, আমি হচ্ছে সেই দেশ যে দেশ রাইজিং, তোমাকে যে বিট করবে। এবং কার্যত সেই কথাটা মেনে নিয়ে ফিরে এসেছেন ঘরে ডোনাল্ড ট্রাম্প সাহেব। ফাইনাল পয়েন্ট অন ইরান, উভয় জনের প্রয়োজন হচ্ছে হরমুজ প্রণালী খুলে দেওয়া। সবাই জানি আমরা ইরানের চীনের জন্য খুব হাসান জরুরি। ফেরদৌস, ওয়েট আ সেকেন্ড, আপনি যখন ইরানের প্রসঙ্গে চলে গেলেন হরমুজ প্রণালী নিয়ে, আপনাকে এর সাথে একটি জিনিস যুক্ত করে দিই। আমরা সম্প্রতি দেখেছি নিউ ইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন এসেছে যে প্রেসিডেন্টের ট্রাম্পের দাবিটি যুক্তিসঙ্গত নয় এবং সত্য নয়। সেটি হচ্ছে কি, ইরানের 33টি মিসাইল সাইটের 30টি অক্ষত রয়েছে এবং Correct, তাদের সক্ষমতা 70% আগের জায়গায় রয়েছে। এটি একটু যদি যুক্ত করে আমাদেরকে বোঝান। অবশ্যই। আগে কথা শেষ করি আমি, তা হচ্ছে যে হরমুজ প্রণালী খুলে দেওয়াটা চীনের জন্য খুব জরুরি, সারা বিশ্বের জন্য জরুরি, আমেরিকার জন্য জরুরি। কিন্তু চীন এমন কিছু করবে না যা ইরানকে বিরক্ত করে। ইরানের একটু আগে বললাম, ইরানের সবচেয়ে বড় শক্তি কোনটা? হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী ব্যবহার করে বা অপব্যবহার করে সে মধ্যপ্রাচ্যে এবং সারা বিশ্বে আধিপত্য বিস্তার করছে। কিন্তু ইরানকে বিরক্ত করে, ইরানকে খাটো করে চীন কোনো কিছু করতে এখনো প্রস্তুত নয়। এক নম্বর। আপনি বললেন যে এই যুদ্ধে আমরা শুনে এসছি কি, বারবার শুনে এসছি আমরা, চীন কি বলে, আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব বলেছেন, হেক্সেট সাহেব বলেছেন, ডিওডি থেকে বলা হয়েছে চীন ইরান গেছে, ইরানকে আমরা অবলিটারেট করে দিয়েছি, আমরা নিশ্চিহ্ন করে দিয়েছি। আমরা বারবার শুনে, একবার নয় একাধিকবার। অথচ আমরা এই সব থেকে জানলাম যে ইরান তার সামরিক সক্ষমতা 70% 70% অক্ষত রেখেছে। তার যে স্ট্র্যাটেজিক মিসাইল ক্যাপাবিলিটি, তার 70% এখনো অক্ষত। 33 সাইটের মধ্যে 33 সাইট এখনো এরা হরমুজ প্রণালী দিয়ে বসানো তার মিসাইল সাইটগুলি অক্ষত অবস্থায় আছে। তার মানে কি, আমাদেরকে গল্প শোনাচ্ছিল মার্কিন সরকার, আমাদেরকে রূপকথা শোনাচ্ছিল। বাস্তবে কি দাঁড়ালো? যে না, সব কিছুই অক্ষত আছে। শুধু তাই না, মোস্ট ইন্টারেস্টিংলি আমরা কি দেখেছি যে এই 36 দিনের যুদ্ধে আমেরিকা এই পরিমাণ মিউনিশনস মানে বারুদ ব্যবহার করেছে, তাদের ঘাটতি হয়ে গেছে বারুদে। আপনি দেখেছেন গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব আমেরিকার সবচেয়ে বড় বড় কোম্পানিগুলিকে ইনভাইট করেছেন, সামরিক কোম্পানিগুলিকে, তোমরা তাড়াতাড়ি মিউনিশনস বানাও, তাড়াতাড়ি অস্ত্র বানাও আমাদের জন্য। কারণ আমাদের তো যদি ধরা যাক আগামীকাল যদি যুদ্ধ বেঁধে যায় রাশিয়ার সাথে অথবা চীনের সঙ্গে, অস্ত্র আমি বারুদ কোথায় পাবো আমি? তার মানে কিরকম অপরিকল্পিত যুদ্ধ। আমেরিকা কখনই ভাবেনি যুদ্ধ এত লম্বা হবে। তারা 2-3 দিনের কথা নিয়ে তারা গিয়েছিল। অন্যদিকে ইরান কি করেছে, অত্যন্ত পরিকল্পিত ভাবে প্রথম ধাপে তারা, আমি বলি আপনাকে ইন্টারেস্টিংলি, তারা কি করে জানেন? তার সবচেয়ে অকেজো মিসাইলগুলি ব্যবহার করেছে। যে মিসাইল ভাঙতে, যে মিসাইলকে নষ্ট করতে আমেরিকা তার এই $1 মিলিয়ন অস্ত্র ব্যবহার করেছে। $20,000 ড্রোন ব্যবহার করেছে ইরান, তার জবাবে $4 মিলিয়ন মিসাইল, পাল্টা মিসাইল ছেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে এই যে ইমব্যালেন্সটা, ক্ষমতার ব্যবহারের ক্ষেত্রে ইমব্যালেন্সটা এখন দেখতে পাচ্ছি আমরা কি ঘটেছে। আর একটা জিনিস বলে করি আমি, আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন, না আমাদের যুদ্ধমন্ত্রী কি বলেছেন, $25 বিলিয়ন খরচ হয়েছে গত সপ্তাহে ডিফেন্স ডিপার্টমেন্ট। না 25 নয়, $29 বিলিয়ন। অথচ আমরা এও জানি যে ইনফ্যাক্ট এই যুদ্ধে প্রতিদিন খরচ হয়েছে রাফলি $1.5 বিলিয়ন। প্রবাবলি আমরা $100 বিলিয়ন বেশি খরচ করে ফেলেছি আমরা। আরো কি জানি, প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব যে বাজেট পাঠিয়েছেন, ডিফেন্স বাজেট $1.5 ট্রিলিয়ন, 1.5 ট্রিলিয়ন বাজেট তিনি পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কারণ আমাদের ভান্ডার শূন্য হয়ে এসছে, বিপুল অর্থ ব্যয় করেছি আমরা, বিপুল পরিমাণ খরচ করেছি আমরা। সো উই নিড রিপ্লেনিশমেন্ট। তার মানে শেষ করছি আমি বলে যে এতদিন যা শুনে এসছি আমরা,
আমাদের প্রেসিডেন্ট যা বলেছেন, ডিফেন্স ডিপার্টমেন্ট যা বলেছেন, মিডিয়ায় যা বলা হয়েছে, সবই মিথ্যা। আপনি পিট হেক্সেটের কথা বলছেন, ও বেটা তো ড্রাঙ্ক, হিজ এ নিউজ অ্যাঙ্কার অ্যান্ড এ ড্রাঙ্ক গাই। ও 25 বিলিয়ন বলছে না 75 বিলিয়ন বলছে, এটা তো বোঝা মুশকিল। একটা একটা দেশের পুরো সাগরে আপনি যে পরিমাণ সামরিক বহর নিয়ে গেছেন, তার যে অপারেশনাল কস্ট, সেটাই তো এই 4-5 মাসে 20 বিলিয়ন 30 বিলিয়ন ডলার হয়ে যাওয়ার কথা। আমি ভাই, ওরা যেটা কিভাবে দেয়নি তা হচ্ছে যে এই যুদ্ধের শুরুর দিকে কিন্তু মধ্য উপসাগরে প্রায় 6টি আমেরিকান বেস Of course. আক্রান্ত হয়, এবং সেখানে স্থাপনাগুলি কার্যত ইনঅপারেবল, তারা ব্যবহারযোগ্য নয় আর। No, no, এই no, no, খরচটা no. তারা যুক্ত করেনি তারা। That's true. Can I ask you one quick question? Does this mean, এর অর্থ কি এমন যে ইরান একটা নতুন রিজিওনাল পাওয়ার হিসেবে অভিভূত হলো মিডল ইস্টে, এবং মানে কোনো সংশয় ছাড়া? কোনো সন্দেহ নেই, অ্যাবসলিউটলি কোনো সন্দেহ নেই। প্রমাণ আপনাকে দিচ্ছি একটা। আমরা জানি, আপনিও বলেছেন যে এই যুদ্ধের শুরুর দিকে ইউএই এবং সৌদি আরব দুটো দেশই পেছন থেকে চেষ্টা করেছিল ইরানকে আঘাত আনবার জন্য, এবং প্রবাবলি তাদের সামরিক বাহিনী অংশগ্রহণ করেছে। কিন্তু পরে আমরা কি দেখলাম, সৌদি আরব পেছন থেকে চেষ্টা করছে, পাকিস্তানকে এনকারেজ করছে যুদ্ধ থামাতে। কারণ সৌদি আরব বুঝে ফেলেছে যে যদি আমি ইরানকে আমার পাশে না রাখি, এই অঞ্চল আনস্টেবল হয়ে পড়বে। এটা একটা ব্যাপার। আর অন্য ব্যাপার হচ্ছে ইউএইর সঙ্গে ইরানের যে কুসম্পর্ক, খারাপ সম্পর্ক, তা ক্রমান্বয়ে বাড়ছে। আপনি হয়তো জানেন যে সৌদি আরবের বাদশার ছেলে আমাদের সালমান, মোহাম্মদ বিন সালমান বিন, কি নাম, মোহাম্মদ বিন সালমান। আমাদের নয়, দ্য কিং সান মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান এবং মোহাম্মদ বিন জায়েদ। মোহাম্মদ বিন জায়েদ ইজ ইউএই, ইয়েস। দুজনের কম্পিটিশন, পুরো রাইভালারি। জি। এই মুহূর্তে ইরান, ইউএই বুঝলো যে আমার সঙ্গে সৌদি আরবের সম্পর্কটা আরো খারাপ হবে, এবং ইরান হ্যাজ ইমার্জ ইভেন মোর পাওয়ারফুল। সে কি করলো, আপনি উল্লেখ করেছেন, হাত বাড়ালো সে ইসরায়েলের দিকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী গোপনে ঘুরে গেছেন। জি, ভাবতে পারেন আপনি, একটি মধ্যপ্রাচ্যের দেশে ঘুরে গেল ইরানের নেতানিয়াহু সাহেব, এবং ইসরায়েলের সৈন্য এই যুদ্ধে অংশগ্রহণ করেছে ইরানের বিরুদ্ধে। জি, ধন্যবাদ। আমি আসছি মহসিন পাটোয়ারি, প্রফেসর মহসিন পাটোয়ারি, যাচ্ছি আপনার কাছে। আমরা সেটি আবারও দেখব। আমরা সম্প্রতি জানতে পারলাম যে নেতানিয়াহু ইউএই এসেছিলেন গোপনভাবে, এখন সেটা প্রকাশিত হয়ে গেছে, সেটা উনি অস্বীকার করছেন, ইউএই অস্বীকার করছে, উনিও অস্বীকার করছেন। এই যে ইউএই একটা আরব গালফ কান্ট্রি, তার সম্পূর্ণ আরব ইজ এগেনস্ট ইসরায়েল। দ্য সেন্টিমেন্ট আপনাকে নতুন করে বলার দরকার নাই, সবাই এটা জানেন। ইউএই যে আসলে একটা বিশ্বাসঘাতক একটি দেশ, এই যে ইসরায়েলের সাথে অনেক আগে থেকেই আতাত করে আছে, এই যে একটি দেশ যার কারণে ইয়েমেনে যুদ্ধ হচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, যার কারণে সুদানে মানুষ মারা যাচ্ছে, যার কারণে সোমালিয়াতে মানুষ মারা যাচ্ছে, যার কারণে সোমালিল্যান্ড এখন হুমকির মুখে, এই হাউ ডু ইউ সি, আপনি কিভাবে এই নেতানিয়াহুর সফরটি ইউএইর সাথে দেখেন, এবং হাউ এটির ইফেক্টিভ কত বড় হতে পারে ইন দ্য গালফ রিজন বলে আপনি মনে করেন? ইজ ইট গোইং টু বি আ ফল আউট ফর জায়েদ বিন মোহাম্মদ বিন জায়েদ? এটা আমাদের দেশে বলে না, ওই শত্রুকে মোকাবিলা করার জন্য হোয়াট এভার ওয়ার্স্ট থিং ইউ ক্যান ডু, ওটাই হয়েছে আর কি। এখন শত্রুটা হলো, তো ফেরদৌস ভাই তো বলেছে, শত্রুটা হলো সৌদি কিং এর ছেলে। তাদের সাথে সম্পর্ক ভালো, তারা ওই কার্টেলের হেড হিসাবে, ওয়েল কার্টেলের হেড হিসাবে, তারা ওই ছোট ভাই হিসাবে তাদেরকে ওইভাবে মিসট্রিট করতো। এবং ইউএই তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট চায়, ওয়েল কার্টেল, ওয়ার্ল্ড প্রোডাকশন কন্ট্রোল গুলা করতে চায়। সেই কনফ্লিক্ট থেকেই তারা ওই যে উনি বললেন, সুদানে, সোমালিয়া, বিভিন্ন জায়গায় ওরা কনফ্লিক্টে জড়িত হয়েছে। এখন এই পরিস্থিতিতে তারা করেছে কি, এবং তারা একটা জিনিস মনে করতেছে যে এই যে ইউএস যে বেস গুলো ছিল গালফ স্টেট কান্ট্রি গুলোতে, এখন তারা দেখছে বিলিয়ন্স অফ ডলারের ইকুইপমেন্ট, আর্মস কিনা, বিলিয়ন্স অফ ডলার্স এর ইনভেস্টমেন্ট, হোস্টিং দি ইউএস বেস ইজ নট হেল্পিং দেম, ইজ নট সিকিউরিং দেম, রাইট? সুতরাং তাদের অল্টারনেট চিন্তা ভাবনা করার সময় চলে আসছে, এবং ইরান ইজ দেয়ার, they will be there, and Iran is much more confident. They lost a lot of things, infrastructure. Ferdous bhai bollen je 70-75% already
ইজ দেয়ার, তারা অনেক দামি মিসাইল সাইট ক্রিয়েট করছে, দে আর প্রিপেয়ারিং ইট ফর 20 ইয়ার্স, 20 বছর এই যুদ্ধের জন্য তৈরি হচ্ছিল, দামি সাইট করছে। সুতরাং ওইসব ক্যালকুলেট করেই ওনারা বলছে আমরা শেষ করছি, কিন্তু আসলে আসল জিনিসগুলো আন্ডারগ্রাউন্ডে ওখানে ছিল। এখন যে ইরান যে রেসপেক্ট নিয়ে আসছে সব মুসলিম কান্ট্রিগুলোর এবং নাইবারদের কাছে, ইরান তো কোনো দেশকে কোনোদিন অ্যাটাক করে নাই। ইট ইজ প্রুভেন দ্যাট দে আর নট অ্যাগ্রেসিভ পিপল, রাইট? এইসব কারণেই তারা হয়েছে। এখন ইউনাইটেড আরব আমিরাত ভাবছে যে আমরা তো এখন আমাদের একমাত্র ইয়ের সাথে, ইসরায়েলের সাথে যেই সম্পর্ক গড়ে তুললে তারা আয়রন ডোম দিছে, তাদের কাছ থেকে $1 বিলিয়ন করবে। আমি মনে করি এগুলা আরো এই যে মুসলমান দেশগুলোর মধ্যে সত্যিকার ভাবে বলতে কি ওই ডিভাইড অ্যান্ড রোল, যেটা এখন কে যে পিছনে তেল দিচ্ছে, বার্ন করতেছে, উই ডোন্ট নো। একজনে আরেকজনের পিছে লাগাইয়া তারা ইয়ে করলো না, $350 বিলিয়ন প্লেন তো গিফট দিল, কিন্তু কি হলো? কিছুই হলো না। এখন যেহেতু স্বীকার করতেছে না, গোপন রাখছে এই জন্য যে পাবলিকটা এগেনস্টে, মিডল ইস্টের সমস্ত পাবলিকরা ইসরায়েল প্যালেস্টাইনের ইস্যুতে ইসরায়েল এগেনস্টে, সুতরাং এটাকে লুকাই রাখার জন্য এটা করছে। আমি মনে করি ইন লং টার্ম এটা ইউএই, যেহেতু আমেরিকা তাদেরকে সেভ করতে পারে না, ইসরায়েল কিভাবে সেভ করবে, রাইট? আই ডোন্ট থিঙ্ক ইসরায়েল ইজ এ স্মলার প্লেয়ার ইন কম্পারিজন টু ইউএস, রাইট? সো এই জিনিসগুলো দিয়ে আমার মনে হয় এটা এরা ওইভাবে স্ট্র্যাটেজিটা ওরা করে নিচ্ছে আর কি। এবং ইউএই ইভেনচুয়ালি তাদের কাতারের সাথেও ইরানের ভালো সম্পর্ক ছিল, ইউএই যদি তাদের মেন ইন্টারেস্ট হবে, বেস্টের ইন্টারেস্ট হবে ইরানের সাথে একটা, এই যুদ্ধটা শেষ হওয়ার পর ইরানের সাথে একটা সমঝোতা আসা। কারণ ইরান ইজ নিজেদের টেকনোলজি, এই যে আপনার 20-30 বছরের স্যাংশনের ফলে দে ইনভেন্টেড থিংস ফর সেলফ সাস্টেইনেন্স, এটা কিন্তু তাদের জন্য বিরাট একটা জিনিস Okay. নিয়ে আসছে। Yeah, আমি একটু I really did not get anything. I really quite didn't understand. মানে আপনি ব্যাখ্যাটা ঠিক আছে হাসান ফেরদৌস, আপনি সুযোগ পাবেন এটা বলার। আমি একটু এর সাথে লাগিয়ে দিচ্ছি কয়েকটি জিনিস, যে এই যে নেতানিয়াহুর ভিজিট ইউএই এর এটা এখন এমার্জ, আপনি কিছুক্ষণ আগে বললেন যে ইরান এমার্জড অ্যাজ দ্য রিজিওনাল সুপার পাওয়ার, মাচ মোর, এটা ক্লিয়ার, কনভিনসিং, কারো কোনো সন্দেহ থাকার কথা নয় এই ব্যাপারে। সেই ব্যাপার এটি এখন ধ্রুবতারার মতো সত্য। এবং আমরা দেখছি একটা নতুন মেরুকরণ হচ্ছে, যেখানে সৌদি আরব, কাতার, কুয়েত এরা ইরানের সাথে একসাথে কাজ করতে আগ্রহী। এখানে মধ্যস্থ হিসাবে পাকিস্তান এবং চায়নাকেও আনা হয়েছে, সেটি আপনি কিছুক্ষণ আগে বললেন। ইউএই ইজ দ্য অনলি ওয়ান, জায়েদ বিন সুলতান, তার একটা ডিফারেন্ট প্ল্যান আছে। এই প্ল্যানটা হচ্ছে উনি একাই রাজা হবেন এরকম একটি ব্যাপার, এবং উনি রুল করবেন, আর অনেকে তাই মনে করেন। সো আপনি আমাদেরকে একটু এই ব্যাপারটিতে আলোকপাত করতে পারেন? গুড আপনি ঠিক বলেছেন। একটা জিনিস বলি, ডিসএগ্রি করি আমি ফারুক ভাইয়ের সাথে। ইরান কিন্তু ইজ এ থ্রেট ফর ইটস নেইবার্স। আপনি চান বা না চান, আপনি বললেন ইরান যুদ্ধ করেনি, ইরান ইজ দ্য অনলি কান্ট্রি এই সব দেশ মনে করে আমার জন্য হুমকি স্বরূপ। এবং ইরান কি করেছে, এই অঞ্চলে তার প্রক্সি সাজিয়ে রেখেছে, ইয়েমেনে, সিরিয়াতে, ইরাকে, লেবাননে। প্রক্সি মানে কি, আমার হয়ে এরা যুদ্ধ করবে, এবং এই সব দেশে এই প্রক্সিরা কিন্তু তাদের জন্য হুমকি স্বরূপ। ফলে ইরান খুব একটা যে নিরীহ দেশ তা কিন্তু নয়, মোটেই তা নয়। কিন্তু যেটা হাবিব ভাই বললেন, আসলে এই যুদ্ধের ফলে কি প্রমাণিত হলো, ইরান মিলিটারিলি ভেরি পাওয়ারফুল, ইকোনমিক্যাল রিসোর্সফুল, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হরমুজ প্রণালীর কারণে তারা পুরো অঞ্চলকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। কোনো দেশই, গালফের কোনো দেশই হরমুজ প্রণালী ছাড়া টিকে থাকতে পারবে না। বিশ্বের 1/5, 22% তেল এই হরমুজ প্রণালী দিয়ে যায়। কাদের তেল? সৌদি আরবের তেল, কাতারের তেল, বাহরাইনের তেল, ওমানের তেল, তাই তো, এবং গ্যাস। ফলে দে নিড দ্য হরমুজ প্রণালী টু রিমেইন ওপেন। আর ইরান বলছে কি, এটা আমার টেরিটোরিয়াল ওয়াটার। এই যে বলছি ইরানকে বলছি আমরা রিজিওনাল সুপার পাওয়ার, কেন বলছি আমরা? কারণ ইরানের হাতে সে অস্ত্রটা আছে, এবং সে অস্ত্র সে ব্যবহার করতে প্রস্তুত, এই যুদ্ধে প্রমাণিত হয়ে গেল। অন্যদিকে যেটা হাবিব ভাই উল্লেখ করছেন, যে সৌদি আরব এতদিন পর্যন্ত চেষ্টায় ছিল একক নেতৃত্ব অর্জন করবার জন্য, এবং যে কারণে আমরা নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট দেখেছি, সৌদি আরবের বাদশা আজকে নয় 50 সালে বলেছেন আমেরিকাকে, ডিস্ট্রয়, সাপের মাথা কেটে ফেলো।
কাট অফ দি সার্পেন্টস হেড, Yeah. ইরান সেই সাপ তার মাথা কেটে ফেলো, প্রতিমাত্র 50 সালে বলেছেন। তখন থেকে ইরানের সাথে সৌদিদের বা আরবদের, এটা ইনফ্যাক্ট 5,000 বছরের পুরনো রাইভালারি, যেটা এখনো চলছে, ইন্ডিয়া পাকিস্তানের মতোই সম্পর্ক তাদের। এদিকে এমার্জ করেছে অ্যাজ এ নিউ পাওয়ার কে ইউএই, বিশেষ করে ইউএই নতুন যে তরুণ যে বাদশা, তরুণ যে যুবরাজ সালমান মোহাম্মদ বিন জায়েদ, মোহাম্মদ বিন তার জায়েদ। সঙ্গে রাইভালারি হচ্ছে গিয়ে, আপনি ঠিক বলেছেন হাবিব ভাই, আমাদের সৌদি যুবরাজের। এটা একটা ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে গেছে, কারো জন্য লাভজনক নয়। কিন্তু সৌদি আরবের বাদশা মেনে নিয়েছে যে আমার জন্য লাভজনক কোনটা, ইরানের সঙ্গে কোএক্সিস্ট করা। কিভাবে করব আমি? উইথ হেল্প অফ দ্য চাইনিজ, উইথ হেল্প অফ দ্য পাকিস্তানিজ, আমি কোএক্সিস্ট করব। যে কারণে আপনারা দেখবেন যে এই যে শান্তি চুক্তি চলছে, শান্তি আলোচনা চলছে, সবচেয়ে বড় সমর্থন আসে কোনখান থেকে? সৌদি থেকে, চীন থেকে। একমাত্র বাধা হচ্ছে গিয়ে ইউএই। হুম। ইউএই মনে করছে যে আমার জন্য গ্যারান্টি হবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তারা অনেক আগে থেকে তারা খুব ঘনিষ্ঠ সম্পর্ক উইথ ইসরায়েল। এই যুদ্ধের ফলে সম্পর্কটা আরো তীব্র হলো এইভাবে যে ইউএই মনে করছে আমার গ্যারান্টি, আমার গ্যারান্টার হচ্ছে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইসরায়েল। Yeah, just about ইরান নিরীহ দেশ নয় সেটা আমি বলিনি, কিন্তু একটা জিনিস মনে না, রাখবেন। আপনি আমাদের পাটোয়ারি ভাই বলেছেন। আচ্ছা, আমি আমার উপরে নিলাম। আচ্ছা, ওকে, সো আরেকটি কারণ আছে ইরানের সেটি করার, সেটি হচ্ছে ইরান জানে, ইরান না আসলে আরবের প্রতিটা দেশ, প্রতিটা মানুষ জানে যে ইসরায়েলের নীতি হচ্ছে তা যা ভূমি পারত দখল করে নাও, যে যেখান থেকে যে কোনো অজুহাতে হোক। আপনারা জেনে থাকবেন যে ইরানে 160টি হসপিটাল ধ্বংস করা হয়েছে এবং 61 স্কুল ধ্বংস করা হয়েছে। এটি হচ্ছে ব্লু প্রিন্ট ফর ইসরায়েল অ্যান্ড আমেরিকা। দ্যাটস হোয়াট দে ডু। দে আর বারবারিক পিপল। কোনো নিয়ম মানেন না তারা। যুদ্ধের মধ্যে কোনো নিয়ম হয় না জানি, কিন্তু তারা টেকনোলজিক্যালি টার্গেট করেন এই সমস্ত জায়গা। উই নো দ্যাট, এভরিবডি নোজ দ্যাট। ইরান নোজ দ্যাট টু। ইরান জানে 1 ইঞ্চ জায়গাও দেওয়া যাবে না ইসরায়েলকে, যার ফলে দে পুট দোজ প্রক্সিস ইন লেবানন, ইন সিরিয়া, ইন ইয়েমেন। দে হ্যাড টু, দে ডোন্ট হ্যাভ এ চয়েস। কারণ আর সব কয়টি যে বোকার স্বর্গে বাস করছে, ইউএই হচ্ছে তার মধ্যে অন্যতম। এই জায়েদ বিন সুলতান, হি ইজ অ্যান ইডিয়েট। He thinks Israel is his friend. No, when time comes, he's going to get a kick and he will not have a time to get up. And that's the fact. Anyway, আমাদের সময় হচ্ছে, আমরা একটু চলে আসবো নিউ ইয়র্ক সিটির দিকে। মহসিন পাটোয়ারি, আপনার কাছে যাচ্ছি। আপনি প্রফেসর মানুষ, নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন। আপনি হাউ ডু ইউ ফিল যে এই যে বাজেট ক্রাঞ্চ চলছিল, ফেডারেল গভর্নমেন্টও খুব একটা সহযোগিতা করছে না নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক স্টেটকে বাজেট কাট করবেন কারণ স্যাংচুয়ারি সিটি আছে, এই আছে, সেই আছে, ভীতি দেখাচ্ছেন, সব ব্যবসায়ীরা চলে যাবে এখান থেকে ট্যাক্স বাড়ালে। খুব প্রবলেমে ছিলেন মেয়র মামদানি। সেই জায়গায় আমরা জানলাম উনি এই বাজেটটি ব্যালেন্স করতে পেরেছেন। $12 বিলিয়ন সহযোগিতা পেয়েছেন খ্যাতি হকুলের কাছ থেকে এবং অলবেনি থেকে। হাউ ডিড হি ডু ইট, ইউ থিঙ্ক? You know, the election of Mamdani came because his political views, Socialist of America, number one. তার ব্যক্তিগত যে ক্যারিজমা, যে ক্যারিজমেটিক লিডার এবং কথা বলে এবং লজিক্যাল। আমি খুব কম লিডারকে দেখছি যে সাংবাদিকদের সাথে ডিল করতে গিয়া যে প্রশ্নই আপনি করবেন তার একটা আনসার আছে এবং পাওয়ারফুল আনসার আছে, এবং এটা করে উনি নির্বাচিত হয়ে উনি কিন্তু বসে নাই। যেসব প্রমিস গুলো উনি করেছে জনগণের কাছে, যে কতগুলো প্রমিস করেছে, সেই প্রত্যেকটা জিনিস উনি একটা একটা করে সমাধান করার চেষ্টা করতেছে। উনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে, ফেডারেল গভর্নমেন্টের সাথে একটা ভালো রিলেশন রাখতে চেষ্টা করতেছে, অন্যদিকে আবার গভর্নরের সাথে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতেছে। গভর্নর ইলেকশন সামনে আসছে, সুতরাং গভর্নর মামদানির সমর্থকদের সমর্থন চাইবে। এইসব কারণে পলিটিক্যাল স্ট্র্যাটেজিক্যালি হি ইজ ভেরি ইম্পর্টেন্ট পজিশন। এখন যে জিনিসটা সমালোচনা করতেছিল যে যে ট্যাক্স বাড়ালে রিচরা চলে যাবে, রাইট, এবং প্রপার্টি ট্যাক্স বাড়াতে হবে 5% না 6% প্রপার্টি ট্যাক্স বাড়বে, এইসব করার কথা বলে মানুষকে নার্ভাস করে ফেলছে, রিচদেরকে আর কি। তখন সে করলো কি, যে ওই যে আপনি প্রথম শুরুতেই বলেছিলেন $1 বিলিয়ন, যে আপনার $1.77 বিলিয়ন অপচয়গুলা, যে অপচয়গুলা রোধ করা। তারপরে উনি ইয়েতে
সেটাই আর কি, এখন গভর্নরের সাহায্য নেওয়া এবং সেগুলা অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে যেখানে বাজেটটা কমানো যায়। আমি এক্স্যাক্টলি জানি না কোন কোন খাতে উনি কাট করার পরে $12 বিলিয়ন করতে পারছে। এটা Right. কিন্তু একটা ম্যাসিভ জিনিস, কিন্তু জি, ধন্যবাদ ধন্যবাদ। ম্যাসিভ জিনিস এটা, Right, হ্যাঁ, ধন্যবাদ। যে ওটা করতে পারছে, এটা আই অ্যাডমায়ার হিম, এবং দ্যাটস হোয়াই পিপল আর সাপোর্টিং ওকে, হিম। গট ইট। হাসান ফেরদৌস, এই মামদানির সেই প্রশ্নটিও থাকলো আপনার কাছে, কিন্তু আমি একটু কিছু জিনিস পরিষ্কার করি আপনার কাছে। এই মামদানি এ ডুবিয়ে দিবে নিউ ইয়র্ককে, হি ইজ সোশ্যালিস্ট, এর কারণে সবচেয়ে বেশি স্নো হয়েছে, কাজে স্নোর জন্য এই মামদানি দায়ী। কত পাগল আবল তাবল লোক আছে, মানে এই মামদানির কারণে আমি লং আইল্যান্ড থেকে নিউ ইয়র্কে আসতে পারছি না। তারা ভুলে গেছেন যে তারা কোথায় ছিলেন এবং কোথায় আছেন, প্রথম কথা এই লোকগুলা। দ্বিতীয় কথা হচ্ছে যে তারা কোনো কিছুতে খুশি হন না, তার আসলে খুশি হওয়ার কোনো কারণ নেই, তারা অজুহাত খোঁজেন কিভাবে দোষ না যায়, কিন্তু নিজেরা কোনো কিছু করেন না। দে হ্যাভ নো কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, দ্য সিটি, probably don't even pay a single dollar taxes, probably live on the SNAP and food stamps and all these things, but অনেক বড় বড় কথা বলেন। কিন্তু সেই সমস্ত বাদ দিয়ে জোহরান মামদানির সামনে চ্যালেঞ্জটি ছিল বাজেট কিন্তু করতে হবে, সার্ভিস কিন্তু কাটা যাবে না কারো। কি করা যায়, উনি করতে পারলেন কেন, কিভাবে? হাবিব ভাই, আপনার নিশ্চয় মনে থাকবে যে মামদানি তার প্রথম নির্বাচনোত্তর ভাষণে কি বলেছিলেন। তিনি বলেছিলেন, আমরা ক্যাম্পেইন করি কবিতার ভাষায় আর শাসন করি গদ্যের ভাষায়। আমরা ক্যাম্পেইন করি ইন পোয়েট্রি, কিন্তু গভর্ন করি ইন প্রোজ। মানেটা কি? বাস্তবমুখী পদক্ষেপ আমি নেব, কল্পনার মধ্যে থাকবো না। আমি যেটা করা যায় সেটা করবো। আমি এক্সাম্পল দিয়ে দিই আপনাকে। আমি একটু আগে পাটনার ভাই বললেন প্রপার্টি ট্যাক্সের কথা, 10% উনি বলেছিলেন প্রপার্টি ট্যাক্স রেজ করবেন। সবচেয়ে ক্ষিপ্ত হলো কারা? বড় লোকরা না, কিন্তু সবচেয়ে ক্ষিপ্ত হলো আফ্রিকান আমেরিকানরা। সবচেয়ে বড় প্রতিবাদ আসলে আফ্রিকান আমেরিকানদের কাছ থেকে, যে আমরা এই শহরে থাকি, আমাদের 10% তুমি ইম্পোজ করো, আমাদের কি হাল হবে। তিনি এই প্রস্তাব পুরো বাতিল করে দিলেন। তার জায়গায় তিনি কি আনলেন? নতুন যে প্রস্তাব এসছে অ্যালবানি থেকে এবং নিউ ইয়র্ক থেকে, তা হচ্ছে যে মিলিয়নিয়ারদের সেকেন্ড প্রপার্টির উপরে ট্যাক্স বসানো হবে, সেকেন্ড বাড়ির উপরে। বুঝতে পারছেন কি? উনি কিছু কিছু বাজেটের গিমিক্সও করেছেন। যেমন ধরা যাক, উনি প্রমিস করেছিলেন যে ক্লাস সাইজ ছোট করবেন। যখন দেখলেন যে বাজেটে কুলোচ্ছে না, উনি বললেন যে আপাতত সাইজ আগের মধ্যে থাকবে। দ্যাট মিনস হি মেড কম্প্রোমাইজেস। 2, সবচেয়ে বড় বাজেটের গিমিক কি জানেন? উনি পেনশন ফান্ডের বেনিফিটস ডিলে করে, পেমেন্ট ডিলে করছেন তিনি, যা দিয়ে তিনি $2.3 বিলিয়ন গেইন করছেন। তিনি ডিনাই করছেন না, সিম্পলি বেনিফিটস ডিলে করছেন তিনি, $2.3 বিলিয়ন। এবং হচ্ছে কিভাবে? ইন কনসালটেশন এন্ড ইন কোঅপারেশন উইথ গভর্নর হকুল। তার মানে গভর্নর হকুলের সঙ্গে তার একটা মৈত্রী সম্পর্ক তৈরি হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট। যদি আমাকে নিউ ইয়র্ক শহরে সার্ভাইভ করতে হয়, আই নিড দ্য গভর্নর সাপোর্ট। আমি ট্যাক্স বাড়াতে পারবো না, গভর্নর সাপোর্ট ছাড়া বাড়তি রেভিনিউ পাবো না, গভর্নর সাপোর্ট। এন্ড দে হ্যাভ ফর্মড এ পলিটিক্যাল ইউনিয়ন and that is working for us. শেষ কথা বলি, যেটা আপনি বলেছেন, আমি আমাদের যে এক্সপেকটেশন করতেই পারি আমরা, কিন্তু বাস্তবসম্মত পথটা কি? এই শহরের তো সংকটের শেষ নেই। আমাদের এই নতুন এই পাত্র 35-34 বছরের বয়সের একটা ছেলেই বলবো আমি, আমাদের দেখাচ্ছে, শুধু স্বপ্ন দেখাচ্ছে না, স্বপ্ন কি করে বাস্তবায়ন করা যায় আমাদেরকে ছোট ছোট পদক্ষেপ নিয়ে দেখাচ্ছে। ব্রিলিয়েন্ট। এবং আমি মনে করি যে মামদানি সফল হওয়া মানে সারা বিশ্ব জুড়ে এই 30-35 বছরের যুবকরা পৃথিবী বদলে ফেলা যে স্বপ্ন তারা দেখছে, সফল হবে সেখানে তারা। আমি আপনার সাথে একমত। বড় বড় হুমকি না দিয়ে, সাধারণ মানুষের সেবা শেষ না করে দিয়ে বাজেট ব্যালেন্স করা যায়, সেটি মামদানি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। আমি এতটুকুই বলতে চাই। মহসিন পাটোয়ারি, হাসান ফেরদৌস, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।